ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দশম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা 2025 মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য দেখো মডেল কোয়েশ্চেন পেপার রায় ও মার্টিন প্রশ্নচিত্র করে রেখেছি। গ্রুপে কয়লার খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? এটি উত্তর হবে মিথেন। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। তো এবং প্লে লিস্টে দেখতে হবে আগের মডেল কোয়েশ্চেন পেপার 1-এর উত্তর। নাম্বার 2, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, সেটা হচ্ছে 0 কেলভিন। এটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24, তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে? দেখো, বাষ্প ঘনত্ব যদি 24 হয় তাহলে আণবিক গুরুত্ব কত হবে? তার দ্বিগুণ। তাহলে আণবিক গুরুত্ব আমরা জানি 2 গুণ বাষ্প ঘনত্ব, তাহলে 2 গুণ 24 সমান 48। তাহলে 48 যদি আণবিক গুরুত্ব হয় তাহলে তিনটে পরমাণুর ভর হচ্ছে 48। এখানে বলেছি ওর পারমাণবিক গুরুত্ব কত, তাহলে 3 গুণ পারমাণবিক গুরুত্ব সমান 48। তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে? 48/3 সমান 16। তাহলে অ্যান্সার হবে 16। তাপ পরিবাহিতাকে মাত্রিক সংকেত কি? এটি হবে ডিএটা ml -3 কোনো সমকোণ দর্পণ তোমার দিকে 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে এগিয়ে গেলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ কত হবে? তো দ্বিগুণ, 40 সেন্টিমিটার/সেকেন্ড। বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোক তীব্রতা সর্বনিম্ন? এটা হচ্ছে হবে লাল বর্ণ। কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন? তো মনে রাখবে W সমান VQ। তাহলে এখানে V দিয়েছে 1 ভোল্ট আর Q দিয়েছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 × 1 সমান 1 ওয়াট। তাহলে 1.7 A। 1.8, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক দৈর্ঘ্যের উপর রোধাঙ্ক নির্ভরশীল নয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে অপরিবর্তিত থাকে। নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াস ব্যবহার করা হয় সেটি কোনটি? ইউরেনিয়াম 92-235। এটা উত্তর হবে। কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন। পারমাণবিক ব্যাসার্ধ যত উপর থেকে আসে, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, 3 × 8 = 11, এটা হচ্ছে 19। তাহলে এই দিক থেকে উপর থেকে নিচে আসলে একটা করে কক্ষের সংখ্যা বাড়ছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে। তো বলে যে আমাদের সব থেকে বড় কে? তাহলে উত্তর হবে পটাশিয়াম। কোন প্রদত্ত কোন হাইড্রোজেন প্রদত্ত যৌগটি তড়িৎযোজী? তাহলে এখানে অ্যামোনিয়া হচ্ছে সমযোজী। সোডিয়াম হাইড্রাইড, মনে রাখবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যে কোনো ধাতব হাইড্রাইড হচ্ছে তোমার তড়িৎযোজী। কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার। হেবার পদ্ধতি এমন এক প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহৃত হয় সেটি আয়রন চূর্ণ বা লৌহ চূর্ণ। কোনটি অ্যালুমিনিয়াম আকরিকের বক্সাইটের সংকেত? এটা হচ্ছে Al2O3 2H2O সিদার। যে যৌগটি ব্রোমিন এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়কের লাল দ্রবণকে বর্ণিত করে না, সাধারণত স্যাচুরেটেড কম্পাউন্ড করে না, অসম্পৃক্ত করে, তাহলে এটা হবে ইথেন। এটার সাথে বিক্রিয়া ঘটবে না। কিন্তু ইথিলিন, অ্যাসিটিলিন,
প্রোপিন বিক্রয় করে, এটা উত্তর হবে C2H6। ইথেন যেহেতু সম্পৃক্ত যৌগ বিক্রয় করে না। প্রাকৃতিক বিভাগ গ্রুপ বি, প্রাকৃতিক সানস্ক্রিন কাকে বলা হয়? এটা উত্তর হবে ওজোন স্তরকে। বায়োমাসে অন্তর্নিহিত শক্তিটি কি? এটি হবে মিথেন গ্যাস, মিথেন। এলপিজির প্রধান উপাদান কি? এটি উত্তর হবে বিউটেন, বিউটেন। পিবি সমান W/M, 38 সমীকরণে M এর একক, এটি হবে গ্রাম পার মোল। বাইরে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছ। গ্রাম পার মোল। স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বা চাপের সাথে কীভাবে পরিবর্তিত হয়? বলের সূত্র তোমরা দেখেছ যে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। V/S 1/P ব্যস্ত অনুপাতে, যখন টি হচ্ছে স্থির, তাহলে এটা উত্তর হবে, উত্তর লিখে দিই ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত। সত্য না মিথ্যা? তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি, এটি সত্য, ট্রু। যে প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম, যেমন আমাদের মানুষ, যে কোনো প্রাণীর চোখ। উত্তল বা অবতল দর্পণের প্রকাশে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? এটা হবে উত্তর অসীমে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিযোগ বোঝানো হয়? এটা হবে চৌম্বক ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্র অভিমুখ। পারবিওটি এর মান কত মেগাজুল? এটা 12 গুণ 3.6 মেগাজুল, মেগাজুল। তাহলে গুণ করতে হবে, 6 বার 2 আর থাকলো 7, 3 36 আর 7 43, 43.2 মেগাজুল, এমজে। কোন আহিত বস্তু আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? এটা উত্তর হবে 1.6 × 10⁻⁻19 কুলম। -1.6 গুণ 10 মাত্রা -19 কুলম। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? এটা হচ্ছে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমের সাজাও। এখানে দেখতে পাচ্ছি যে ফসফরাস, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, সিজিয়াম ঊর্ধ্বক্রমে বলেছে। দেখতে পাচ্ছি এখানে তোমার বিশেষ করে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম থেকে একবার ক্লোরিন পর্যন্ত আছে, মানে তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম পরমাণুর সংখ্যা 11, এটা 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এছাড়াও আছে এখানে আছে তোমার পটাশিয়াম, পটাশিয়াম আছে, লিথিয়াম আছে, এরকম আছে। তো দেখো বুঝিয়ে শেখো, মুখস্থ করতে গেলে মানে পারবে না পরীক্ষার সময়। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 3, এটা হচ্ছে 11, সরি 11, 8, 19। তো পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে পর্যায় বরাবর সাধারণত হ্রাস পায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচ, সেটাকে বলতে শ্রেণী, শ্রেণীতে বৃদ্ধি পায়। তাহলে সব থেকে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট এই বরাবর হ্রাস পায়। তাহলে অ্যান্সারটা হবে ক্লোরিন লেস দেন সালফার লেস দেন ফসফরাস। এটা দেখে লিখছি, এই বরাবর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য শব্দ হচ্ছে। ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সবথেকে বেশি হচ্ছে পটাশিয়াম। তাহলে সোডিয়াম সবথেকে কম, এটা হচ্ছে সোডিয়াম, আগে পটাশিয়াম হবে, সরি আগে হচ্ছে লিথিয়াম,
তারপর হচ্ছে সোডিয়াম লেস দেন পটাশিয়াম, এই দুটো হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার সঠিক ক্রম অনুসারে সাজাও। আগে এটা দেখে নাও, তাহলে এই কোশ্চেন আমার মনে ছিল না। আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতা গামার সবচেয়ে বেশি, ক্রম অনুসারে আমি ঊর্ধ্বক্রমে লিখে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। এখানে কিন্তু ঊর্ধ্বক্রমকে অধক্রম বলেনি, আমি ঊর্ধ্বক্রমে লিখে দিলাম। কেউ যদি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা লিখে দেওয়া হবে। লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, এটা সত্য, ট্রু। পর্যায়ের সামনে কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান? কোন পর্যায়ে? তোমার দ্বিতীয় পর্যায়ে হবে, দ্বিতীয় পর্যায়ে। তারপরে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রবণ তড়িৎ পরিবহন করে, তাহলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? তো দেখো 2.14। ধরো জল যদি অ্যাসিড মিশ্রিত হয় সেটি H+ OH- আয়নে আয়নিত হয়, তাহলে ক্যাথোড হচ্ছে যে তড়িৎ দেয় ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ক্যাথোড। তাহলে ক্যাথোড যেহেতু নেগেটিভ, তাহলে কোন আয়ন আসবে? H+। তাহলে H+ আসলে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট বা গ্রহণ করে H পরমাণু তৈরি হয়, তাহলে দুটো H পরমাণু একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এটাই হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। ঠিক আছে, লোহার উপর জিঙ্কের প্রলেপিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেওয়া হয়? এটি উত্তর হবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়, এটি সত্য। পারদ তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়ায় কোন যৌগ সৃষ্টি হয়? নাইট্রিক অক্সাইড NO। নাইট্রিক অক্সাইড তৈরি হবে প্রথম ধাপে, ধরো N2+O2 তৈরি হবে NO। এটা মোটামুটি 3000 ডিগ্রি সেলসিয়াস 3000 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করে। পরের কোশ্চেন, অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প বস্তু ব্যবহৃত অনুঘটক, এটা প্ল্যাটিনাম রোডিয়াম তার জালি। PT মানে প্ল্যাটিনাম, RH মানে রোডিয়াম তার জালি। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণ করো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে। দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক অক্সাইড ZnO কে দার্শনিকের উল বলে। ZnO জিঙ্ক অক্সাইড। LPG সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটি কী থাকে? এটা হবে ইথাইল মার্কাপটেন। দেখবে মা ঠাকুমা যখন রান্না করে তখন কোনো কারণে যাতে তার দুর্ঘটনা না ঘটে সেই জন্য LPG বিউটেনের সাথে ইথাইল মার্কাপটেন মিশিয়ে দেয়। লিক করলে বা কোনো কারণে ভুলে গেলে এই দুর্গন্ধটা বেরোয়, তারা সচেতন হতে পারে যে গ্যাস লিক হচ্ছে। CH3CH2COOH এটির ইম্প্যাক্ট নাম কি? যে 3টে কার্বন আছে, এটা ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে প্রোপেনযুক্ত উইক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। বৃষ্টি একটু থামলো, ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। সরলতম অ্যালকাইন কি? ইম্প্যাক্ট নাম। সরলতম অ্যালকাইন হচ্ছে C2H4, ইম্প্যাক্ট নাম হচ্ছে ইথিলিন। ইথ যুক্ত ইন, ইথিলিন হচ্ছে কত, এটা লিখবে ভালো হবে ইথিন। ইথিলিন হচ্ছে এমনি নাম, এটা ইম্প্যাক্ট নাম ইথিন। তোমরা ভিডিও যারা দেখছো তাদের বলবো এটা হোমওয়ার্ক দিচ্ছি, পারলে লিখবে নিজের নাম, স্কুলের নাম এবং এটা ফুল ফর্ম লিখবে। IUPAC বা ইপ্যাকের পুরো কথা কি? ঠিক আছে, কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটাও লিখবে, অর্থাৎ কোন স্কুলে পড়ো। তারপর তো বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায়, এটা লিখতে পারো যে
জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে, অর্থাৎ সাইকেল, রাস্তা, হস্তচালিত নৌকো। তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে সাইকেলের সংখ্যা অনেক বেশি এবং ওখানে হেলমেট পরে সাইকেল চালায়। 2 নম্বর, অরণ্য ছেদন রুখতে হবে, বন সৃজন বাড়াতে হবে। 3 নম্বর, সিএফসি ব্যবহার থাকতে হবে, বন্ধ করতে হবে, অর্থাৎ রেফ্রিজারেটর, এসি, বিভিন্ন স্প্রে যন্ত্র এগুলো রাসায়নিক ব্যবহার কমাতে হবে। এই 3টি পয়েন্ট লিখবে, তাহলেই হবে। পরের কোশ্চেন, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সি উষ্ণতায় 750 মিলিলিটার চাপে গ্যাসের আয়তন কত? এটা ভেরি ইম্পর্টেন্ট, 2025 সালে আসতেও পারে। এনটিপি মানে নর্মাল টেম্পারেচার প্রেশার, আয়তন দিয়েছে 10 লিটার। দেখো কীভাবে করছি। এখানে বলেছে আয়তন 10 লিটার, তাহলে এনটিপি তোমার প্রদত্ত লিখতে হবে। তাহলে প্রাথমিক আয়তন V1 সমান 10 লিটার। প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সি, এনটিপিতে 0 ডিগ্রি সি হয়, সমান 273 যোগ্যতা কেলভিন। প্রাথমিক চাপ প্রেশার P1 76 সেন্টিমিটার। এখানে বলে যে 760 মিলিমিটার, তাহলে আমরা সেন্টিমিটার নয় 760 মিলিমিটারে রাখবো। এবার বলেছে এটাকে এনটিপি দেবে, এটা দেওয়া নেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে এনটিপিতে উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সি আর চাপ হচ্ছে 760 মিলিমিটার। মিলিমিটারে যদি সেন্টিমিটার তাহলে 76 সেন্টিমিটার হবে। এবার বলেছে 27 ডিগ্রি সি তাপমাত্রায় 750 মিলিমিটার চাপে গ্যাসটা আয়তন কত? তাহলে অন্তিম উষ্ণতা বা টেম্পারেচার T2 সমান 27 ডিগ্রি সি, তাহলে 27 প্লাস 273 অত কেলভিন সমান 300, আর অন্তিম চাপ এটা P2 তোমার 750 মিলিমিটার, আর অন্তিম আয়তন আমরা ধরে নিচ্ছি V2। এটা বের করব, ঠিক আছে। এবার আমরা জানি, আমরা না জানলেও সূত্রটা মুখস্থ রাখবো। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। বের করতে হবে V2, তাহলে V2 সমান P1 V1 ইন্টু T2 বাই P2 ইন্টু T1। মান বসে গেলাম। P1 হচ্ছে 760, V1 হচ্ছে 10, T2 হচ্ছে 300, P2 প্রেশার P2 750 আর T1 হচ্ছে 273। 0 কেটে দিলাম, 3 দিয়ে 3 25 75, 3 দিয়ে 25 দিয়ে কাটলে তোমার 75, তো 25 দিয়ে ধরো এটা কাটবে না, কেটে যাবে। 4 25 12 25 300, তাহলে 3 4 12। এটা গুণ করবে 76 গুণ 40 বাই 273 অত লিটার, ঠিক আছে। গুণ করে ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, চার্জের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। এটা দেখে নাও। দেখো অভিনব 12 পেজে চার্জের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা, এটাই লিখে দেবে। চার্জের সূত্র স্থির চাপে যে নির্দিষ্ট করে গ্যাসের উষ্ণতা নির্ণয় আয়তন 0 যাচ্ছে, তাহলে -273 ডিগ্রি সি উষ্ণতা যেহেতু সমস্ত গ্যাসের আয়তন 0 হয়, অর্থাৎ গ্যাসের আয়তন লোপ পায়, এবং -273 ডিগ্রি সি এর চেয়ে নিম্ন তাপমাত্রা সৃষ্টি সম্ভব নয়, এই জন্য এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এটা লিখে দেবে। তারপরে 2.3, একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু বস্তুকে নির্গত আলোকরশ্মি দর্পণে আপতিত হলে দর্পণের প্রধান অক্ষের সমতল নির্গত হয়, বক্রতা ব্যাসার্ধ কত?
তো এই অঙ্কগুলো খুবই সহজ, যারা পড়াশোনার একটু দুর্বল বা ভালো স্টুডেন্ট অবশ্যই তারা পারবে। বক্রতা ব্যাসার্ধ আর সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, এই সূত্রটা মনে রাখবে। ভৌত বিজ্ঞানের একজন টিচার আমি, সেজন্য বলছি, কোনো ভয় নেই, ভিডিওটি ভালো করে দেখবে। গ্রুপ এ বি সি সি এর সমস্ত উত্তর করে দেবো। বক্রতার ব্যাসার্ধ 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু 25 সেন্টিমিটার হবে, সমান সমান 50 সেন্টিমিটার। অ্যান্সার হবে 50 সেন্টিমিটার। দেখো নেক্সট কোয়েশ্চেন। অথবা কোনো উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে 10 সেমি উচ্চতায় কোনো বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্বের উচ্চতা। তাহলে মাধ্যমিকে যেহেতু আমি খাতা দেখি, তো কীভাবে খাতায় তুমি লিখবে ফুল মার্কস পেতে গেলে সেভাবে লিখবে। ধরো 20 সেমি দূরত্বে 10 সেমি উচ্চতা একটা বস্তু, তাহলে প্রথমেই লিখবে প্রদত্ত, অর্থাৎ ওয়াটার গিভেন, কী দেওয়া আছে। তাহলে বস্তুর এখানে বলেছি উত্তল লেন্স থেকে এত সেমি দূরে এত উচ্চতা কোনো বস্তু, তাহলে বস্তুর দূরত্ব বা বস্তুর দৈর্ঘ্যটা আগে লিখলাম। বস্তুর দৈর্ঘ্য বলেছি 10 সেন্টিমিটার। বস্তুর দৈর্ঘ্যকে আমরা লিখব E1, আর বস্তুর দূরত্ব এটা লিখব, দৈর্ঘ্যটাকে আমরা সরি মিস্টেক করেছি, এটা হবে H1 লিখতে হবে, H1, আর দূরত্বটাকে লিখছি E1 সমান সমান 20 সেন্টিমিটার। এবার দেখো বলেছে 30 সেমি দূরে বস্তু প্রতিবিম্ব সৃষ্টি হলো, তাহলে প্রতিবিম্বের দূরত্ব মানে বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর বস্তুটি H1 দিয়ে লিখে হাইট, আর দূরত্বটাকে E1। প্রতিবিম্বের লেন্স থেকে 30 সেমি দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত, তাহলে প্রতিবিম্বের দূরত্ব সেটাকে আমরা লিখব V1 সমান সমান 30 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা জানি V1 বাই U1 সমান সমান H2 বাই H1। তাহলে আমাকে বের করতে হবে হাইট, উচ্চতা প্রতিবিম্বে, তাহলে H2 সমান সমান V1 ইন্টু H1 বাই E1, এভাবে লিখে নেব, এই মান বসে দেবো। তাহলে V1 হচ্ছে তোমার 30, প্রাথমিক উচ্চতা 10, আর E1 হচ্ছে 20, ঠিক আছে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 15 সমান সমান 15 সেন্টিমিটার। তাহলে উচ্চতা 15 সেন্টিমিটার হবে, ঠিক আছে। পরের কোশ্চেন, দেখো পরিবর্তী তড়িৎ প্রবাহ কাকে বলে, এটি দেখে নাও। দেখো এটা ছায়া প্রকাশনী বই 82 পাতা। মাধ্যমিকে দেখেছি ছায়া প্রকাশনী, তারপর অভিনব এবং সাতটায়, 3টে বই পড়লে ভালো হবে, শুধু নোট পড়লে কিন্তু রেজাল্ট ভালো হবে না। এখান থেকে লিখবে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হলে তাকে পরিবর্তী তড়িৎ প্রবাহ বা এসি অল্টারনেটিং কারেন্ট বলা হয়। এই যে দেখতে পাচ্ছ, একদিকে প্রবাহ মাত্রা, একদিকে সময় স্থাপন করলে অভিমুখটা এখানে দেখতে পাচ্ছি একবার উপরে একবার নিচে, অর্থাৎ অভিমুখ পরিবর্তন হচ্ছে, কিন্তু ডিসিতে সবসময় সময়ের সাপেক্ষে সমান্তরালভাবে নির্গত হয়, প্রবাহিত হয়। দেখো পরের কোশ্চেন, C2H4 লুইস ডট গঠনের সাহায্যে রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো। এটা ছায়া বই 109 পাতা, ছায়া প্রকাশনে, এটা লিখে দেবে। দুটো মাঝে কার্বন দেবে, যেহেতু ডাবল বন্ড তৈরি হবে এই জন্য আগে দুটো দুটো করে নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সমযোজী দ্বিবন্ধন সৃষ্টি হবে, এখান থেকে এই পর্যন্ত ব্যাখ্যা করবে, ঠিক আছে। পরের কোশ্চেন, লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। ক্যালসিয়াম ক্লোরাইড আমি এটা দেখে দিচ্ছি, বই নেই,
ধরো ক্যালসিয়াম বাইরের পক্ষে দুটো ইলেকট্রন আছে, আমরা এইভাবে লিখব Ca, এখানে একটা Cl, এখানে একটা Cl। তাহলে ধরো ক্লোরিনের 7টি ইলেকট্রন, এখানে একটা ক্যালসিয়ামের, এখানে 7টি ইলেকট্রন ক্লোরিনের। ক্যালসিয়াম হচ্ছে 2 8 8 2, ক্লোরিন হচ্ছে 2 8 7। তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য এর একটা ইলেকট্রন দরকার, এরও একটা দরকার, তাতে দুটো ইলেকট্রন দিচ্ছে। তাহলে ক্যালসিয়াম কিসে কনভার্ট হচ্ছে? ক্যালসিয়াম 2+। তাহলে আর্গনের মতো ইলেকট্রনিক বিন্যাস হয়ে যাচ্ছে 2 8 8 প্লাস দুটো Cl মাইনাস তৈরি হবে, 8টা ইলেকট্রন এখানে থাকবে। ঠিক আছে, এই যে ক্লোরিনের 8টা ইলেকট্রন, তাহলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, Na এবং Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? Na প্লাস আয়ন বেশি সুস্থিত, কারণ এর একটা ইলেকট্রন কম থাকে। ধরো Na ইলেকট্রনিক বিন্যাস কেতে দুটো, Na একটা, Ma একটা, আর Na প্লাস কেতে দুটো, La একটা। বলবে Na প্লাস আয়ন এর মোট ইলেকট্রন সংখ্যা 10, যেটি নিয়নের মতো ইলেকট্রনিক বিন্যাস, যেটি অত্যন্ত সুস্থিত, কিন্তু Na বাইরের পক্ষে একটা ইলেকট্রন থাকে, এটি কম সুস্থিত। ঠিক আছে, পরের কোশ্চেন, 1100 ডিগ্রি সি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। এটা দেখে নাও, এইটা লিখে দেবে। চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 এবং কার্বন উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে, যা রাসায়নিক সার রূপে ব্যবহার হয়। দিয়ে বিক্রিয়াটা লিখে দেবে CaC2 + N2 CaCN2 + কার্বন। ঠিক আছে, পরের কোশ্চেন, H2SO দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে তোমার H2S পাঠালে কি ঘটে? এই যে, এবং বলেছে কি ধর্মের প্রকাশ পায়? বিজারণ ধর্ম H2S এর। এই বিক্রিয়াটা লিখে দেবে এখান থেকে। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে তোমার H2S চালনা করলে যে পটাশিয়াম ডাইক্রোমেট অরেঞ্জ বা কমলা বর্ণ, সেটা সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত হয়। ব্যালেন্সটা কঠিন আছে, প্র্যাকটিস করবে 2-3 বার। ঠিক আছে, এটা লিখে দেবে। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম আত্মরক্ষায় সক্ষম ধাতু বলে কেন? বা সেলফ প্রোটেক্টিং। দেখে নাও, এটা অভিনব 132 পাতা। আর্দ্রবায়ুর সংস্পর্শে অ্যালুমিনিয়াম ধাতুর উপর তার অক্সাইডের শুষ্ক আস্তরণ করে। এই আস্তরণটি অ্যালুমিনিয়ামকে অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি থেকে রক্ষা করে, ধাতুটি ক্ষয় বন্ধ করে। বিক্রিয়াটা লিখে দেবে, এইটুকু লিখে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত হাইড্রোজেনেশন বিক্রিয়ার সমীকরণ দাও। এটা লিখে দেবে। প্রথম ধাপে অ্যাসিটিলিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথিলিন তৈরি করে। পরের ধাপে ইথিলিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন তৈরি করে। ঠিক আছে, পেজ নম্বর 144 অভিনব বা ছায়া বই পাবে। পরের কোশ্চেন, মিথেনে কার্বনের 4টি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে? এটা দেখে নাও। এই যে চতুস্তলাকার মিথেন অণুতে 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রন জোড় থাকে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে থাকো। এবং ডেসক্রিপশন বক্সে দেখবে 1 নম্বর স্কুল উত্তর করে দেওয়া আছে। এছাড়া লাইফ সায়েন্সেরও ভিডিও পেয়ে যাবে, 1 2 3 4 5 6। সকলে ভালো থেকো।